স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সোহেল সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট চলছে। প্রথম দিনের খেলা শেষ হয়েছে, 6 উইকেট হারিয়ে 339 রান করেছে ভারত। তবে তাদের সংগ্রহটা আরও কম রানেও থামতে পারতো। তারা আগামীকালকে সকালেও ব্যাট করবে, তাদের সংগ্রহটা আসলে কত দাঁড়ায় এটা আসলে দেখার বিষয়। বাংলাদেশে আজকে টোটাল কেমন খেললো এটা নিয়ে আসলে আলোচনার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ, স্বাগতম। সালমান, বাংলাদেশ আজকে যেরকম একটা দুর্দান্ত একটা শুরু পেয়েছিল, এরকম শুরু পাওয়ার পর মানে এইরকম হবে আপনি কি আশা করেছিলেন কি? আসলে যখন সকালবেলা খেলা দেখছিলাম আমরা, তখন আমরা আসলে বলছিলাম যে আজকে মনে হয় পুরো শোটে আমরা হাসান মাহমুদকে নিয়ে বলবো, পেসারদের নিয়ে আবার কথা বলবো, সেই রকম একটা স্টার্ট দিয়েছিল। আমরা আসলে রাওয়ালপিন্ডিতে যেখানে শেষ হয়েছিল, হাসান মাহমুদ মনে হচ্ছিল যেন সেখান থেকে আবার শুরু করেছেন। বাংলাদেশ টিম আবার সেখান থেকে শুরু করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, শুভমান গিল এরা সবাই আউট হয়ে গিয়েছে। আপনি 150 রানের আগেই 6 উইকেট চলে গিয়েছে। এরপরে আসলে যেটা হলো সেটা আসলে মানে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন এরা যে এতদিনের একটা অভিজ্ঞ প্লেয়ার, সেই অভিজ্ঞতার মান আবার তারা রেখেছেন। তারা প্রায় 200 রানের একটা পার্টনারশিপ করে ফেলেছেন, 195 রানের একটা জুটি করেছেন। তারা দুজনেই একেবারে মারকুটে ব্যাটিংটাই করেছেন। রবীন্দ্র জাদেজা 2টা ছক্কা মেরেছেন, 10টা 4 মেরেছেন। রবিচন্দ্র অশ্বিনও 2টা ছক্কা 10টা 4 মেরেছেন। তারা খুবই আক্রমণাত্মক ব্যাটিং করছেন, চলে গিয়েছেন, কাউন্টার অ্যাটাকে চলে গিয়েছেন। মিরাজ এবং লিটনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যখন বাংলাদেশ এরকম ব্যাকফুটে চলে গিয়েছিল রাওয়ালপিন্ডিতে, তখন এরকম কিন্তু কাউন্টার অ্যাটাকে বলারদের লোয়ার অর্ডারে এসে আসলে এরকম অভিজ্ঞতারই আসলে দাম অনেক বেশি। আপনি আমাদের আজকের টেস্ট শেষে আমরা হয়তো এই টেস্টটা জয়ের নিয়ে কথা বলছিলাম যে হয়তো আমরা এই টেস্টটা জয় আসবে। ফার্স্ট ইনিংসে যদি এত কম 200 রানের মধ্যে যদি আটকে হয়ে যায়, আমরা 250 রানে আটকে ফেলতে পারলে ভালো। 250 রানে যদি আউট হয়ে যায় তাহলেও আমাদের হয়তো হাতে থাকবে, কিন্তু সেটা আসলে প্রায় এখন দেখা মনে হচ্ছে যেন 400-450 রানে পৌঁছে যাবে। তবে এই টেস্টের শুরুর আগে অনেক কথা হচ্ছিল যে উইকেটটা একটু স্পিন ফ্রেন্ডলি হতে পারে কি না। আমরা জানি যে চিপাকের উইকেট অলওয়েজ স্পিন ফ্রেন্ডলি। আইপিএলগুলোতেও দেখি যে এখানে একটু মানে একটু স্লো এরকম যে বলার আছেন তারা একটু বেশি সুবিধা পান। মুস্তাফিজের কথাই যদি ধরি, চেন্নাইয়ের উইকেটে কিন্তু তিনি খুবই ভালো সুবিধা পেয়েছিলেন লাস্ট আইপিএলগুলোতে আমরা যেটা দেখেছি। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন একটা উইকেট প্রস্তুত করা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার টেস্টের জন্য। এই উইকেটটা একটু পেস ফ্রেন্ডলি মনে হচ্ছে, কিন্তু ব্যাটাররা কিন্তু ভালো, মানে যত সময় যাচ্ছে ব্যাটিংয়ের জন্য ততটা ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা নিয়ে আগে আলোচনা করছিলাম যে হয়তো স্পিনার বেশি খেলাবে, পেসার বেশি খেলাবে না, কিন্তু আজকে যখন টিম দিল তখন কিন্তু দেখলাম যে দুই টিমেই আসলে 3 জন করে পেসার রয়েছে, 2 জন স্পিনার রয়েছে, তারাও কিন্তু অলরাউন্ডারই। এখন এই যে পেসার যে নিয়েছে এইটার কিন্তু রিজন মানে আরেকটা হচ্ছে যে 42 বছর পরে শান্ত টসে জিতে চেন্নাই চিপাকে হচ্ছে মানে এর আগে যেই ক্যাপ্টেন মানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা 42 বছর আগের কাহিনী। সো সেইখানে যেখানে রোহিত শর্মা বলেছেন আমরাও নিতাম, মানে পিচটাই আসলে তৈরি করা হয়েছে এভাবে যে পেসাররা প্রথমে একটা সুবিধা পাবে, এবং সেটা কিন্তু হাসান মাহমুদ খুবই দুর্দান্তভাবে ডিসপ্লে করেছে। কারণ আপনি দেখবেন যে তিনি যেই লেন্থে যেই সার্ফেসে বোলিং করেছেন, ব্যাটাররা খুব মানে ইজিলি বিট হয়েছে। বিরাট কোহলিকে আপনি একদম বেসিকভাবে ওনার যেখানে দুর্বলতা রয়েছে আমরা সবাই জানি যে 5th স্ট্যাম্পে বল দিলে উনি বিট হন অনেকবারই, সেইভাবেই কিন্তু আজকে তিনি আউট হয়ে গিয়েছেন। আপনার সবগুলা এই যে মানে অ্যাটাকিং ফিল্ডিংয়ের মাধ্যমে কিন্তু আউট হয়েছে। সো টসে জিতে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেইটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু আসলে এই যে অশ্বিন এবং জাদেজা কাউন্টার অ্যাটাক করে তখন আসলে মানে স্পিনে সাকিব আল হাসানকে নিয়ে আমরা কথা বলছিলাম, সাকিব আল হাসানকে বল দেওয়া হচ্ছে না, কিন্তু সাকিব আল হাসান আসার পরে কিন্তু তারা আরও আক্রমণাত্মক হয়ে গেছে। তাদের যা মনে হলো আরও হাত খুলে মারছেন। তিনি 2 ওভারে 20 রানের উপরে দিয়েছিলেন প্রথম দিকে সাকিব আল হাসান। সো মানে তারা আসলে এখন যে বলছেন যে সারফেসটা হয়তো ফ্ল্যাট হয়ে গেছে, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছে। অশ্বিন দেখলাম বলছে যে পরে হয়তো স্পিন ধরবে, থার্ড ডে ফোর্থ ডেতে গেলে ধরতে পারে। পর্যন্ত হয়তো ব্যাটাররা যদি দেখে খেলেন তাহলে কিন্তু এরকমই করতে হবে। এখন আসলে যা হয়েছে হয়ে গিয়েছে, এখন আমরা আসলে 250 রানে অল আউট করে দিতাম বা 200 রান অল আউট করে এটা বলে আর কিছু হবে না। এখন আসলে আমাদের ব্যাটারদের আবার ভালো ব্যাটিং করতে হবে এখন, কারণ আপনি টেস্ট ড্র করলে অনেক মানে একটা বড় প্রাপ্তি হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার যেহেতু
আপনি চিন্তা করেন ওদের ওদের বুমরা রয়েছেন, সিরাজ রয়েছেন, তারা যদি আকাশদীপ আছেন এই ম্যাচে, মানে বাড়তি যে পেসার খেলছেন তিনি আকাশদীপ। তাদেরকে সামলানো কিন্তু অনেক বড় একটা ব্যাপার হবে। তারা যদি প্রথম নতুন বলে এরকম সুইং পায়, মানে আমাদের টপ অর্ডারদের জন্য সেটা কিন্তু খুবই টাফ হয়ে উঠবে। আমি দিনের শুরু থেকেই যদি বলি, আজকে হাসান মাহমুদ যে প্রথম ওভারটা করছিলেন, ওভারটা আসলে দেখে মনে হচ্ছিল যে হাসান একটু খাপছাড়া বোলিং করছেন, কিন্তু সেকেন্ড ওভার থেকে তিনি যখন বোলিংয়ে আসলেন খুবই ভালো বোলিং করেছেন, লাইন লেনটা বজায় রেখে বল করেছেন। মানে আমরা পাড়ার ক্রিকেটে বলি না যে বলার লাইন পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল হাসানের মধ্যে। আমরা জানি হাসানের রিস্ট পজিশন যেই অ্যাঙ্গেল থেকে আসলে বল করেন, এটার সাথে খুবই মিল আছে হলো পাকিস্তানের মোহাম্মদ আসিফের। তো তো আমাদের হাসান মাহমুদের এত সুইং নেই হয়তো আসিফ যেরকম ছিল, তবে মানে আমরা মন্দের ভালো বলতে পারি যে হাসান মাহমুদ এত ভালো একটা বোলিং করেছে। ইন্ডিয়ার মাটিতে এরকম বোলিং আসলে খুব একটা দেখা যায় না, যে একজন পেসারের বিপক্ষেই এতবার ভারতীয় ব্যাটাররা বিট হচ্ছেন। যখন দেখলাম যে ভারতের 4টা উইকেট পড়ে গেছে, 4টা উইকেটই কিন্তু হাসান মাহমুদের। ইভেন উনি সেট ব্যাটার প্রায় সেট ঋষভ পান্ডেও কেউ কিন্তু বিট করে আউট করেছেন জাস্ট লাঞ্চের পরে পরে। সো আসলে কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে নাহিদ রানাকে নিয়ে ইন্ডিয়া অনেক প্র্যাকটিস করছে। নাহিদ রানার হাইটে, এই হাইটের বোলিং করে অনেক। হাসান মাহমুদকে নিয়ে হয়তো তারা নর্মাল যেই বেসিক যে ট্রেনিংটা সেটাই করেছেন, কিন্তু হাসান মাহমুদই কিন্তু তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাসান মাহমুদ কিন্তু এই জুটিটাও ভাঙতে পারতেন। একটা কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, কিন্তু ওই যে ইনসাইড এজের কারণে যখন রিভিউ নিয়েছে জাদেজা, তখন কিন্তু দেখা গিয়েছে বেঁচে গিয়েছেন। সো হাসান মাহমুদ টাইট বোলিংই করেছেন পুরা ম্যাচটাতে, অনেকবার উইকেট চান্স পেয়েছিল। ইভেন অশ্বিনেরও এজ হয়ে স্লিপ দিয়ে এত ফাস্ট গিয়েছে যে ধরার মতো সুযোগ ছিল না। সো এই আসলে এই টাইপের প্লেয়াররা যখন এরকম ইনিংস খেলে তখন এরকম লাক কাজ করে, এরকম কিছু এই যে বাউন্ডারি পায়, মানে এই জিনিসগুলো হবেই। কিন্তু আসলে এখন এই পার্টনারশিপটা ব্রেক করা খুবই জরুরি, কারণ এইভাবে যদি খেলতে থাকে 450-500 আসলে কোনো ব্যাপারই হবে না। তখন আসলে এখন দেখে কি মনে হচ্ছে, সারাদিন পরে 339 রানে 6 উইকেট, 150 রানের আগে যে 6 উইকেট গিয়েছিল এইটার এখন মানে আলোচনার বিষয় আর থাকলো না। তবে তাসকিন আহমেদ এবং নাহিদ রানার বোলিংটা কি আপনাকে একটু হতাশ করছে কিনা? আমি তাসকিন আহমেদের বোলিংটা যদি, তিনি 15 ওভার বল করেছেন, এর মধ্যে 47 রান খরচা করেছেন, এর মধ্যে মাত্র একটা মেডে। নাহিদ রানা 17 ওভারে 80 রান খরচা করেছেন, একটা উইকেট পেয়েছেন, কিন্তু প্রচুর রান খরচ করছেন। এটা কি চিন্তার কারণ কিনা? বোলিং দেখে আছে মনে হচ্ছে যে মানে তিনি আসলে পেসই পাচ্ছে, কারণ আমি দেখলাম যে অশ্বিন তাকে স্লিপের মাথার উপর দিয়ে সুন্দর শট, মানে ওর গতিটা কাজে লাগিয়ে ওরা রানটা তুলে ফেলছে। আসলে ভেরিয়েশনটা অত আজকে দেখিনি নাহিদ রানার। এখন এরকম পেস, বুমরার পেসও এরকম আছে, তারা এরকম পেস খেলে অভ্যস্ত। আর অশ্বিন কিন্তু তামিলনাড়ুতে রেগুলার খেলে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ওপেনার হিসেবেও কিন্তু মাঠে নামেন প্রায়ই রবিচন্দ্রন অশ্বিন। পিচটাতে জাদেজার চেন্নাইয়ের পিচ, তাদের আইপিএলে তার হোম গ্রাউন্ড। রবিচন্দ্রন অশ্বিনও লম্বা সময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন, এই পিচটা একদম ঘরের মাঠ তার জন্য। রেগুলার এনাদের দুইজনেরই আসলে ঘরের মাঠে বলা যায়, এই পিচটা তাদের খুবই পরিচিত। তিনি বলেছেন যে ক্লাসিক্যাল, অশ্বিন ম্যাচ শেষে বলেছেন ক্লাসিক্যাল চেন্নাই উইকেট যেরকম হয়, ওল্ড স্কুল চেন্নাই উইকেট সেরকমই একটা উইকেট এখন মানে রয়েছে চেন্নাইতে। সো এই মানে তাদের কাছে এটা আসলে, তারা আসলে নার্ভাস হয়ে যায়নি, এটাই আসলে বড় টিমের আসলে বড় প্লেয়ারদের স্ট্রেংথ। সো এখন আসলে সেই জন্য তারা এত স্ট্রংলি কামব্যাক করেছে। তবে কালকে সকালে আমাদের কাজটা কেমন হতে পারে, মানে ভারতকে কত রানের মধ্যে আসলে আটকে দেওয়াটা বাংলাদেশের জন্য একটু মানে সহজ হবে ব্যাপারটা? এখন আসলে 339 রান, এটাও সহজ না, তবে রানটা কত হলে সহজ হতো? যত তাদের 400-র মধ্যে যদি এই উইকেটটা যদি তার পার্টনারশিপটা যদি তারা তাড়াতাড়ি ব্রেক করতে পারে, তাহলে হয়তো আমরা 400-র মধ্যে আটকাতে পারবো। কিন্তু এই জাদেজা হয়তো সেঞ্চুরির জন্য আরও একটু কশাসলি খেলবেন, উনি সেঞ্চুরিটা করার পরে হয়তো আবার হিট করবেন। সো তাকে যদি সেঞ্চুরি আউট করে দেওয়া যায়, তাহলে হয়তো আমরা 400-র মধ্যে হয়তো আউট করে দেবো, সেইটাই এখন আমাদের বেস্ট পসিবল ওয়ে হবে। এর 400-450 হয়ে গেলে আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য আমার মনে হয় খুবই কঠিন হয়ে যাবে, কারণ পরে যদি আবার স্পিন ধরে তখন জাদেজা আর অশ্বিনই কিন্তু দেখা যাবে যে এই টেস্টটা নিজেরাই আসলে দখল করে নিয়েছে। আমরা একটু আগে আসলে কথা বলছিলাম এই ম্যাচটা হিসেবে পঞ্চম দিনে যাবে কিনা, যেহেতু ধরেন আজকেও পেসাররা খুব ভালো সুবিধা পেয়েছেন, আগামীকালকেও সেই সুবিধাটা অনেকাংশেই থাকবে, দিনের শুরুর দিকে তো অবশ্যই।
কিন্তু 4th ডে 5th ডেতে যে সময় স্পিন উইকেটটা ভাঙা শুরু করবে, স্পিনাররা কিন্তু খুব ভালো সুবিধা পাবেন। আমরা যে টস জিতে যে আগে বোলিংটা নিলাম, আমরা 4th ডেতে মানে 5th ডেতে ব্যাটিং করার মতো ওই চ্যালেঞ্জটাকে নিতে পারবো কিনা। এখন আসলে আমাদের ফার্স্ট ইনিংসটাতে ভালোভাবে ফোকাস করতে হবে। আমি যদি প্রথম দিকেই যদি মানে উইকেট হারিয়ে ফেলি বা প্রথম ইনিংসে যদি রানের লিডটা তারা বেশি পেয়ে যায়, তাহলে কিন্তু 4th ইনিংসের আসলে আলোচনার বিষয়টাই থাকবে না। এখন যদি আমরা কাছাকাছি যে ইয়ে করি, তখন কিন্তু আবার ফাইটিং হবে। কারণ আপনি যদি এখন খেলেন, তাহলে থার্ডের লাঞ্চের পরে টি এর পরে হয়তো চলে যাবে ইন্ডিয়া, আবার হচ্ছে হয়তো বাংলাদেশ 5th ডেতে যে পুরো দিন ব্যাটিং করতে হবে, তখন চ্যালেঞ্জিং অবশ্যই হবে। যত রানই হোক, ইন্ডিয়ার এই বোলিং লাইন আপের এগেনস্টে অবশ্যই চ্যালেঞ্জিং হবে। কিন্তু তার আগে আপনার ফার্স্ট ইনিংসটাতে কলাপস করা যাবে না, কারণ যেই রান হয়েছে এই রানটাকে অন্তত কাছাকাছি যেতে হবে, বা লিড নিলে তো আরও ভালো। কিন্তু যেই রানই করুক না কেন, মানে আমাদের আসলে মিডল অর্ডারটাকে এখন ধরে খেলতে হবে। কারণ আমি ধরছি যে ওপেনিংয়ে বা ওভারে কেউ একজন ফল করতে পারলো করবে, তখন মিডল ওভারে যখন স্টার্নিং উইকেট হবে, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, মমিনুল রয়েছেন, সাকিব, মুশফিক রয়েছেন, তাদের আসলে ধৈর্য ধরে খেলতে হবে, তাদের আসলে চ্যালেঞ্জটা নিতে হবে। না হলে কিন্তু মানে এই টেস্টটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। এই টেস্টটা নিয়ে দ্বিতীয় দিনের শেষে আবার আমরা হাজির হব। দর্শক, আমরা আজকের মতো শেষ করছি টোটাল ইমপ্যাক্ট। বাংলাদেশের খেলা 5 দিনই আমরা আসলে হাজির হব ম্যাচের পরে। আগামীকালকেও হাজির হব, সেই মধ্যে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।